সুপ্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফুটো নিউজ এন্ড ভিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং একই সাথে রয়েছেন জনাব মঞ্জুরুল হাসান খান, উপদেষ্টা সিপিবি। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আমরা শুরুতেই বাংলা ভিশনের প্রচারিত যে সংবাদ শিরোনামগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। দুর্নীতি বেড়েছে বাংলাদেশে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে দুধাপ অবনতি, 174টি দেশের মধ্যে 14তম, আর দক্ষিণ এশিয়া দ্বিতীয় অবস্থানে। প্রমাণ হয়েছে সরকার দুর্নীতিবাজ, বলেছেন বিএনপির মঈন খান। বাস্তবের সাথে মিল নেই দাবি দুদকের, শোরগোল করার কিছু নেই বলেছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ভিসার শর্তাবলী আংশিক বিলোপ সংক্রান্ত একটি চুক্তি, একটি প্রটোকল এবং দুটি সমঝোতা স্মারক সই। মন্ত্রিসভা থেকে শীঘ্রই পদত্যাগ করবেন জাতীয় পার্টির এমপিরা, জানিয়েছেন এরশাদ। বলেছেন নৈরাজ্য বন্ধে সরকার পদক্ষেপ না নেয়ায় চরম নিরাপত্তাহীনতায় দেশবাসী। আমরা সংবাদ শিরোনামগুলো দেখলাম এবং শিরোনামের শুরুতে যেটি ছিল বাংলা ভিশন এবং অন্যান্য টিভি চ্যানেলও বিভিন্নভাবে সেই শিরোনামটি ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের দুর্নীতি বেড়েছে। এবং এই প্রেক্ষাপটে মঞ্জুরুল হাসান খান, যেটি হচ্ছে টিআইবি, তাদের প্রতিবেদনে বলেছে যে দুর্নীতি বেড়েছে এবং এই কারণের জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান তিনি বলেছেন এতেই প্রমাণ হয়েছে বর্তমানে সরকার যে দুর্নীতিবাজ। কিন্তু দুদক বলছে যে এই রিপোর্টটি ধারণা সূচক, বর্তমানের সাথে এর কোনো মিল নেই। তো এই যে দুদকের বক্তব্য এবং টিআইবির বক্তব্য একই সাথে বিএনপি বলছে না এটি প্রমাণিত সত্য, এটা তো গতানুগতিক বক্তব্য। কারণ বিএনপি বলেছে যে এখন প্রমাণ হয়েছে, প্রমাণ কি আগে হয়নি, প্রমাণের বাকি আছে। এখানে ব্যাংক লুটপাট হয়েছে, শেয়ার কেলেঙ্কারি হয়েছে, বিওআইপিতে যে দুর্নীতি হয়েছে, এগুলি তো সবাই জানে, ওপেন সিক্রেট। এটা নিয়ে বহু লেখালেখি হয়েছে, পত্রিকা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হয়েছে। তারপর আমাদের এখানে যে মন্ত্রী যাকে অ্যারেস্ট করা হলো কিছুদিন আগে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে এগুলি সবাই তো জানে। কাজেই নতুন করে প্রমাণের ব্যাপার নাই। এটা আবার একটা রিইনস্টেট হলো, যদিও এখানে মানে দুর্নীতি সম্পর্কে পাবলিক পারসেপশন ধরেই এটা একটা রিপোর্ট দেওয়া হয়, সেটাও সবটা তো বুঝি না আমি। আর দুদক যেটা বলছে, যে দুদকের এর আগের যিনি বিদায়ী ছিলেন তিনি বলেছিলেন যে এটা নখদন্তহীন, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে দুদক কি অ্যাকশন নিয়েছে, কার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে? আজ পর্যন্ত এই যে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ বড় দুইটা দল, এক দল আরেক দলের বিরুদ্ধে করেছে, কোন দুর্নীতিবাজ রাজনীতিবিদের বিরুদ্ধে বা দুর্নীতিবাজ আমলার বিরুদ্ধে কোন রকম অ্যাকশন আজ পর্যন্ত হয়েছে আমরা তো দেখিনি। এগুলি সবই হচ্ছে মানে কি বলবো আর কি, দলবাজি আর কি, পলিটিসাইজেশন হয় এক অর্থে আর কি। কাজে এটার ব্যাপার হচ্ছে যে দুর্নীতি হচ্ছে, এই সম্পর্কে কোনো সন্দেহ নাই। সেই দুর্নীতি অনেকদিন ধরেই চলছে কম বেশি। সেই দুর্নীতিগুলির বিরুদ্ধে আমরা চাই যে একটা নিরপেক্ষ তদন্ত করে সেই দুর্নীতিগুলির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, সুবিচার চায় দেশের মানুষ। এবং এটা বন্ধ না করতে পারলে ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হবে। এবং এই দুর্নীতি হচ্ছে একদম টপ থেকে, উপর থেকে এই দুর্নীতি হচ্ছে, এবং তার ফলে নিচের দিকে সবাই এটা মানে সর্বস্তরে দুর্নীতির একটা প্রভাব দেখা যাচ্ছে, সেটাই মনে হচ্ছে আর কি। তবে যেটি আজকে আসলে একটা ছোট্ট বিষয় তিনি নানাভাবেই বলার মধ্যে একটি কথা বললেন যে ভিওআইপি দুর্নীতির কথা বলেছেন, যেটি কিন্তু আমাদের সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যম কোথাও কিন্তু সেভাবে প্রকাশিত হয়নি। আপনারা দেখবেন যে আমাদের হলমার্ক কেলেঙ্কারি, ডেস্টিনি, ব্যাংক লুট, নানা কিছু কিন্তু প্রকাশিত হয়েছে, কিন্তু ভিআইপির নামে যে কোটি কোটি ডলার টাকা লুটপাট হয়ে গিয়েছে সেটি কিন্তু কোনোভাবেই আমরা সেটি দেখিনি। তো আপনাদের দল থেকে সেটা বলা হয়েছে, এটা প্রমাণিত, দুদক সেটি অস্বীকার করছে, টিআইবি বলছে না এটি সত্য। তো এই যে এমন এক প্রেক্ষাপটে আপনি আপনার একজন বিএনপির মুখপাত্র হিসেবে আপনি কি মনে করছেন? আসলে ওই যে আপনি বললেন মানে ভিআইপি মানে যে দুর্নীতি, ব্যাংক, শেয়ার মার্কেট, পাওয়ার সেক্টর, মানে এই যে ডেস্টিনি 2000, বিসমিল্লাহ গ্রুপ, সব মিলিয়ে টিলে আমি হিসাব করে দেখেছি প্রায় 2,00,000 কোটি টাকার উপরে 900-এর একটা অভিযোগ আছে। 96,000 কোটি টাকার শেয়ার মার্কেট থেকে যেটা লুটপাট করা হয়েছে, সেখানে কিন্তু অর্থমন্ত্রী উনি কথায় কথায় যেটা বলেন, আজকে যেটা বলে নাই রাবিশ,
তো ওই রাবিশ সরকার এটা, তো এই জিনিসগুলো মানে সব জায়গায় প্রকাশিত হয়েছে। আর যে কথাটা আপনি বললেন খুব একটা পত্রিকা আসে নাই, এখানে এমন কেউ কিছু নাম আছে পত্রিকা প্রকাশ করলে তাদের জীবন অবসানের একটা ঘটনা হতে পারে, এই জন্যে মানে খুব টপমোস্ট তারা এর সঙ্গে যুক্ত। তবে আপনাকে আমি যেটা বলি যে দুর্নীতিটা শুধু যে অর্থ কেলেঙ্কারি তা না, এটা আপনার 5 তারিখের নির্বাচনের ক্ষেত্রে মানে চূড়ান্ত দুর্নীতি হয়েছে। মানে এত বড় ভয়াবহ কাণ্ড, 154টা একটা নির্বাচন ছাড়াই, এটা তো একটা দুর্নীতি। আপনি সমাজের রুদ্ধে রুদ্ধে দুর্নীতি ঢুকে গেছে। এটা আমাদের মঈন খান সাহেব আজকে বলে প্রমাণিত হয়েছে টিআইবি কর্তৃক। এইটা বলার অবকাশ নাই আমার সেন্সে। উনি হয়তো সব পরিসংখ্যানগুলো দেখে টেকে নিয়ে একটা কথা বলেছেন, কিন্তু এটা এত বেশি চরম সত্য। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী, কার নামে কেস ছিল না? আপনার আজকে দুদক যেটা বলছে, ইনারা তো সাফসুপ করেন, এরা দুর্নীতির কেস টেস করেন খুব একটা। আমার মনে হয় বিরোধী দলের যদি দুর্নীতি থাকেও সেটাকে বড় কিছু করে দেখানো। আর প্রধানমন্ত্রী যেমন আপনার বলি ব্যাংকের চেক সহ এটা একটা কেস ছিল, সেটা আমরা এখন দেখি 13টা কেসের মধ্যে একটা কেসও নাই। তো এখানে টপমোস্ট, এখানে উপর থেকে নিচ পর্যন্ত যেটা আপনি বললেন, এটা আমাদের জাতীয় লজ্জা। আমরা একটা যুদ্ধ করে স্বাধীন দেশ, আমাদের প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন আব্রু হারাইছে। আপনি সেই ক্ষেত্রে একটা সরকার পরে যে জায়গাটায় প্রশ্ন আসে, জনমনে প্রশ্ন আসতে পারে, দুর্নীতির কথা এখন আপনারাও বলছেন, আপনারা রাজপথে রয়েছেন, হয়তো বিরোধী দলে ছিলেন, কিন্তু এই দুর্নীতি কি আপনাদের সময়ে কি সে সময় প্রশ্নবুদ্ধ ছিল না? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ওই সময়ের দুর্নীতি, এটা আমি অস্বীকার করছি না, যে অভিযোগগুলো আছে 1 কোটি 2 কোটি 5 কোটির 7 কোটি 100 কোটির একটা শব্দ পাবেন না। এইগুলো যেভাবে তদন্ত হয়েছে, তারেক সাহেবের একটা কেস আপনার এক বিচার হয়েছে, যে বিচারপতি তাকে ছাড়া দেওয়ার কারণে সেই ভদ্রলোক পালিয়ে বেড়াচ্ছে, সেই বিচারপতি এখন পালিয়ে বেড়াচ্ছে। আমি কিন্তু সব কিছু কোর্টকে ফেস করার পক্ষে, যে কোনো অভিযোগ রাজনীতিবিদদের এই স্বচ্ছতাটা থাকার দরকার আছে। কিন্তু আপনি মিথ্যা মামলা দিয়ে, শুধু দুর্নীতি না, যে কোনো ব্যাপারে মিথ্যা মামলা দিয়ে 7,500 মামলা সরকারি অবস্থান থেকে রাজনৈতিক বিবেচনা আপনি তুলে নেবেন, আর বিরোধী দলে যারা আছে তাদের নতুন নতুন করে মামলা দিবেন এবং হাস্যকর মামলা দিবেন, এবং সেটিকে আপনাকে, যেমন আজকে দুদক যেটা কথা বলেছে, এটা হাসবো না কাঁদবো আমি ঠিক বুঝতে পারছি না। এটা শুধু দক্ষিণ পূর্ব এশিয়া আমরা দ্বিতীয়, আর সারা বিশ্বে আমরা চতুর্দশ। তো এটা আমাদের, আমি যদি বাঙালি হয়, আমার মঞ্জু ভাই, দুদকে যারা বসে আছেন, তারা জাতিগতভাবে একটু ঠান্ডা মাথায় বিবেচনা করলে তো দেখা যাবে যে আমরা সাংবিধানিকভাবে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ আছে সত্যি কি দলনিরপেক্ষ বিবেচনায় দুর্নীতি কমানোর উদ্যোগ কি আমরা পালন করছি কিনা। সবাই সরকারের দিকে তাকিয়ে থাকবো, ক্ষমতার দিকে তাকিয়ে থাকবো, লুটপাট করব, বিদেশে পাঠাবো, সেকেন্ড হোমে বাড়ি কিনবো, এই যদি থাকে 43-44 বছরে এই জাতির কোনো সম্ভাবনা থাকবে না, একা ধ্বংস হয়ে যাবে। সেই জন্য এখনই সময়, যত কঠিনই হোক আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, যত নির্দয়ভাবে হোক কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। জি, আমি আবারও মজুল হাসান খান আপনার কাছে আসি। সেটি হচ্ছে দুর্নীতির নানা কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু ভিআইপি দুর্নীতির কথা আপনি বলেছেন। সেটি বলল যে নানা মানুষ যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য সংবাদ মাধ্যম হয়তো বা সেভাবে সোচ্চার নয় বা সেভাবে সাহসিকতা পায়নি। কিন্তু একটা জিনিস অতি সম্প্রতি আমরা দেখেছি যে বাংলাদেশ বিমান এবং বিমানের যে দুর্নীতি এবং দুর্নীতির প্রতি রন্ধে রন্ধে বিমানকে ধ্বংস করে দিয়েছে, এবং যে জামাল উদ্দিন সাহেবের কথা বলা হয়, তিনি কিন্তু MiG-29 দুর্নীতির কথাও তার সঙ্গে সম্পৃক্ততা ছিল। আজকে তারা কলা গাছ ফুলে বড় হয়ে গিয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, নানাভাবে হয়েছে, ধর্মপুত্রের কথা বেরিয়েছে। এই যে দুর্নীতির নানাভাবে, নানা ঢঙ্গে, নানাভাবে প্রকাশিত হচ্ছে, যদিও আজকে দুদক সেটি অস্বীকার করছে, এই জায়গায় জাস্টিফিকেশনটাকে আপনি মনে করছেন কিনা সঠিক বলছে দুদক? এটা তো আমি তো মনে করি দুদক সম্পর্কে ইনকোয়ারি হওয়া দরকার, যে সেখানেও দুর্নীতি হচ্ছে কিনা। আমাদের এখানে যে ইনস্টিটিউশনগুলি, সব ইনস্টিটিউশনগুলি ধ্বংস করে দেওয়া হচ্ছে, সবগুলিকেই করাপ্ট করে দেওয়া হচ্ছে, এবং করাপ্ট করে
আমাদের দেশটাকে একটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশন তো ফেস করতে হবে, এবং এটা তো একটা রিভলিউশন ছাড়া হবে না। একটা সব জায়গায় একটা কায়েমি স্বার্থ দাঁড়িয়ে গেছে এখন। এখন আপনি দেখেন এই যে হিন্দুদের উপরে আক্রমণ, মন্দিরগুলিতে আক্রমণ, হিন্দু সম্পত্তি দখল, এগুলির মধ্যে যারা ইনভলভ আছে তাদেরকে কয়জনকে পানিশমেন্ট দেওয়া হয়েছে? কিছুই হয়নি। আপনি এর আগেও যে নির্বাচনের সময় যে নাশকতা হয়েছে, নানান রকম ঘটনা হয়েছে, এগুলি কতগুলির বিচার হয়েছে, কতগুলিকে শাস্তি দেওয়া হয়েছে। বন খেকো এখন শুনলাম যে সে জেলে আছে এখনো, কিন্তু তার তো এখন পর্যন্ত পানিশমেন্ট হয়নি। আমরা একটা এর আগে ইয়াবার ব্যবসার কথা শুনেছিলাম, এক মহিলা পূর্বানী, হোটেল পূর্বানীর সাথে লিঙ্কড, সেটাও তো কিছু হয়নি। তো কোনোখানেই এরা দুর্নীতিবাজরাই এখন ক্ষমতায় না, সেখানে এবং তারা তাদেরকে রক্ষা করে। কক্সবাজারের এমপি বদি সাহেব তিনি সেখান থেকে মুক্তি হয়ে সেখানে হাজার গাড়ি নিয়ে একটা চলে গেলেন। এবং আমাদের ওই যে অর্থমন্ত্রী সাহেব বলছেন যে মানে ঘুষটা বৈধ, ওটা অন্য দেশে অন্য নামে হয়, এইভাবেই চলে যাচ্ছে সবকিছু, এইভাবে পাশ করে দেওয়া হচ্ছে। এবং এটা একটা ভেস্টেড ইন্টারেস্ট হয়ে গেছে, এবং সেটার ফলে আমাদের সাধারণ মানুষ, গোটা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এইটার বিরুদ্ধে সেই কায়েমি স্বার্থের সাথে জড়িত না যারা, সেই শক্তিকে জাগতে হবে। সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। সবকিছুরই একটা শেষ আছে। পতন হইতে হইতে আর আপনার মাটির মধ্যে পতন হওয়ার পর আর তো নিচে যেতে পারবেন না। তো একটা রিভল্ট হবে, মানুষ তো দাঁড়াবে। বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। ভারতে আমরা দেখেছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে, সেগুলিকে নানানভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে আমাদের এখানেও। কিন্তু এই আন্দোলনগুলি এটা ধামাচাপা দিয়ে রাখতে পারবে না। ওই অমুককে করা যাবে না, এরকম তো আছে। আমাদের এখানে কতগুলি জায়গা আছে, সেটা সরকারের একদম উপরের দিকের লোক হোক, তাদের আত্মীয় স্বজন হোক, বা প্রশাসনের কতগুলি জায়গা আছে তাদের সম্পর্কে কোনো কথা বলা যায় না। র্যাব সম্পর্কে তো কোনো কথা বলা যেত না, কিন্তু র্যাব সম্পর্কে তো কথা বলেছে লোকজন। একসময় তারা বলছে, সাধারণ মানুষ বলছে, পত্রিকায় উঠছে সমস্ত ডিটেলস, কিভাবে টাকা পয়সার লেনদেন। ওটাও তো একটা দুর্নীতি। টাকা পয়সার জন্যই তো তারা অ্যাকচুয়ালি ভাড়া খেটেছে এবং হত্যাকাণ্ড করেছে। সেগুলি তো বের হয়ে আসছে। কাজেই এগুলি কোনোদিন গোপন রাখা যাবে না। এটা আজকে হোক কালকে হোক একদিন এক্সপোজ হবে। ফিলিপাইনে মার্কোসকে কি করেছে, মার্কোসের স্ত্রী যা করেছে, এগুলি কি আনএক্সপোজ ছিল না? এটা এক্সপোজ হয়েছে এবং সেটা একসময় তাদের পতন হয়েছে। জি জি, আমরা আসলে দুর্নীতি আজ হোক কাল হোক সেটা প্রকাশিত হবেই, সেটি আমরা বিশ্বাস করি, এবং সেই কারণের জন্য দুর্নীতিকে আমাদের না বলতে হবে। দর্শক, আমরা প্রাণফুটে নিউজ এন্ড ভিউজ একটা ছোট বিরতি যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের যে দুজন অতিথি আমাদের সাথে রয়েছেন, তারা আর কিছুক্ষণ পরেই বিরতির পর আপনাদের সাথে আলোচনা আবার ফিরে আসবেন। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ। সময় অসময় ফ্রুটোময়। দাদা, আপনি বলুন। কি যে বলেন, আপনি বলুন। দুধ টক শুতে টক নাই না, জমছে না। এই নে, জমিয়ে দেবে প্রাণ চানাচুর। তোকে মতো লোকের লাগা আমাকে মতো লোকের লাগে কি হয়েছে? দেশের এই অবস্থা তো। প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। দুলাভারে 10 বার বলছি, ডাচ বাংলা মোবাইল ব্যাংকে একটা অ্যাকাউন্ট করো। মোবাইলে তো টাকা পাঠায়। তোমার অ্যাকাউন্ট আছে? নাই। জানি দুলাভাইয়েরও নাই। অ্যাকাউন্ট করতে পরিচয়পত্র লাগে, ছবি লাগে। এসবের ঝামেলা মনে করলে চলে না। মোবাইল ব্যাংকিং এ অ্যাকাউন্ট ছাড়া যদি টাকা লেনদেন হয় সেটা অন্যায়। মা উঠবসকে চালায় যাবো। আই থাম, অনেক হইছে। মা তো করে নাই। দেখছো, ছেলে উচিত অনুচিত বোঝে, তোমরা বোঝো না। যেখানেই থাকুন নিশ্চিন্তে ডিবিবিএল করুন। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চরচর করে।
নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না ইবাল প্রাণ সরিষার তেল তেল গায়ে মেখে গোসল করবি শরীর থাকবো ঠান্ডা চর্বি করবো না দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরের চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। তোরে তো জব্বর ফ্রেশ লাগতেছে। প্রাণ সরিষার তেল আরবের উষ্ণতায় শীতল আমেজ। হ্যালো ভাইজান, আমি না স্কুলে বিস্কুট ধরে ফার্স্ট হইছি। শেফালি, শোনো শোনো, আম্মা কথা বলবে, তার শরীরটা বেশি ভালো না। কি হয়েছে আম্মা? হ্যালো, আছাড় মেরে নে কথা বল। তোমার ফোনে তো টাকা ছিল না, কিন্তু এখন আছে। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকে কাল সকালেই একটা অ্যাকাউন্ট করে নে। টাকা শেষ হলেই যখন তখন টাকা রিচার্জ করে নিতে পারবি। যেখানেই থাকুন নিশ্চিন্তে ডিবিবিএল করুন। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। এই যে ওয়াও, প্রাণ মিস্টার নুডলসের ইয়ামি টেস্টের টানে এখন হারিয়ে যাবে সবাই। প্রাণ মিস্টার নুডলস। sun is burning, aha aha, cool cool feelings, oh oh, প্রাণে প্রাণ জড়িয়ে হোক আরো মধুময়, সময় অসময় হয়ে যাক ফ্রুটময়। সময় অসময় ফ্রুটোময়। দাদা আপনি বলুন। কি যে বলেন, আপনি বলুন। দুধ টক শুতে টক নাই না জমছে না এই নে জমিয়ে দেবে প্রাণ চানাচুর। তোকে মতো লোকের লাগা আমাকে মতো লোকের লাগে কি হয়েছে? দেশের এই অবস্থা প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। আপনার বাজার ভাঙতি নাই না। আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তো বিল দিবার পারেন। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং দিয়ে কেনাকাটাও করা যায়? তাইলে আপনার অ্যাকাউন্ট থেকেই বিল লইতেছে। বিক্রেতা তার মোবাইল থেকে লেনদেনটি শুরু করার পর গ্রাহকের মোবাইলে একটি আইভিআর কল আসবে। কেনাকাটা বাবদ আপনি 300 টাকা মার্চেন্টকে প্রদান করতে যাচ্ছেন। আপনার 4 ডিজিটের পিন নাম্বারটি দিন। ক্রেতা তার মোবাইলে নিজ অ্যাকাউন্টের 4 ডিজিটের গোপন পিন নাম্বারটি টাইপ করলে লেনদেনটি সম্পূর্ণ হবে। আপনার বিল কমপ্লিট। বিল দেওয়া এত সোজা? কেনাকাটার জন্য কোনো ফিও দিতে হয় না। যেখানেই থাকুন নিশ্চিন্তে ডিবিবিএল করুন। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আপনার বিশ্বস্ত সহযোগী। দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চরচর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না ইবাল প্রাণ সরিষার তেল তেল গায়ে মেখে গোসল করবি শরীর থাকবো ঠান্ডা চর্বি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরের চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। তোরে তো জব্বর ফ্রেশ লাগতেছে। প্রাণ সরিষার তেল আরবের উষ্ণতায় শীতল আমেজ। এই যে ওয়াও, প্রাণ মিস্টার নুডলসের ইয়ামি টেস্টের টানে এখন হারিয়ে যাবে সবাই। প্রাণ মিস্টার নুডলস। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ। দর্শক আরেকবার স্বাগত প্রাণ ফুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনায় ফিরে আসছি। মঞ্জুরুল হাসান খান এরশাদ প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। বহুরূপী, বহু নাটকের জন্মদাতা, কিন্তু এখন এই পর্যায়ে এসে সরকারের নানা সুযোগ সুবিধা গ্রহণ করার পরও তিনি বলছেন সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। তার কারণ তিনি বলছেন যে প্রশ্নপত্র ফাঁস, ছাত্রলীগের দুর্নীতি, দেশের মানুষ নানাভাবে দুর্নীতিতে আক্রান্ত হচ্ছে। এই যে নানা বিষয় নিয়ে তিনি বলছেন যে অতি তাড়াতাড়ি সম্ভব যে জাতীয় পার্টি এই সরকার থেকে এবং তার দল সরকার থেকে পদত্যাগ করবে। এরশাদের যে এই বক্তব্য বিবৃতি, এটাকে আপনি কিভাবে দেখছেন? এখন তার এইসব নিয়ে কি কথা বলবো? উনি যখন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তখনও কথা হয়েছিল যে সিএমএলএ মানে হচ্ছে ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। তো উনি আজকে একটা কথা বলেন, কালকে একটা কথা বলেন। উনি রিজাইন করবেন তো এত বলার দরকার কি? রিজাইন করে দিলেই পারে। সেদিন ব্রিটিশ এক মন্ত্রী সে রিজাইন করলো, তো সঙ্গে সঙ্গে করে দিচ্ছে, আগে তো কোনো নোটিশ দেয় নাই। তো উনি তো করেন না রেজিগনেশন। তাতে মনে হয় যে একটা প্রেশার আছে। এটা একটা প্রেশার হিসাবে তিনি বলছেন, একটা হুমকি দিচ্ছেন, বার্গেইন করছেন তার পজিশনটা। তার তো অনেক রকম সমস্যা আছে, তার বিরুদ্ধে মামলা আছে, বিশেষ করে জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের মামলা আছে। সেই কারণে তিনি
এগুলি নিয়ে তারা বার্গেন করার চেষ্টা করছেন। এখন আজকে এটা বলছেন, কালকে কি করবেন সেগুলি তো বলা মুশকিল আর কি, আনপ্রেডিক্টেবল। না, এখন সংসদে রওশন এরশাদ হচ্ছে বিরোধী নেত্রী, এরশাদের কথা কি রওশন এরশাদ শুনেন? সেটা তো মনে হয় না, এখন তো তাদের মধ্যে ডিফারেন্স আছে। তারপর আপনার পার্টির উপরেও কন্ট্রোল তার কতখানি আছে সেটা তো বোঝা, নিজের উপরেই কন্ট্রোল নাই। উনি বললেন যে উনি নমিনেশন উইথড্র করলেন, ইলেকশন করলেন না, তারপর পাশ করলেন কিভাবে? তারপর আবার এখন উপদেষ্টা হয়েছেন, উনি তখন আপত্তি করলেন যে কেউ মন্ত্রী হতে পারবে না, আবার উপদেষ্টা হলেন। এটা আপনি কিভাবে এক্সপ্লেইন করেন? মনে হয় ধরুমধর নানান রকম চক্রান্ত এটার পেছনে কাজ করছে, নানানভাবে তিনি প্রেশার করছেন, তিনি বার্গেন করছেন নিজের পজিশন, নিজের সুবিধাটা আদায় করার জন্য, কনসেন্ট্রেট করার জন্য এটা চেষ্টা করছেন, অথবা বুড়া বয়সে ভীমরতি ধরেছে আর কি, আজকে একটা বলেন কালকে আরেকটা বলেন। জি, আমরা আসবো আবার শেষ করতে আপনার কাছে মুজাল হাসান খান। আমি দুদু ভাই আপনার কাছে আসি। এরশাদ তো নানাভাবে নানা ঢঙ্গে নানা রঙে কথা বলার চেষ্টা করেছেন। তিনি পিস্তল দিয়ে নিজকে আত্মহত্যা করার চেষ্টা করেছেন নির্বাচনের পূর্বে, তিনি বলেছেন নির্বাচনে নাই। কিন্তু আজকে তিনি মোটা দাগে যে কথাটি বলেছেন যে সরকারের এই ব্যর্থতার দায় কোনোভাবে জাতীয় পার্টি নিতে পারে না, আপনি কিভাবে দেখছেন? যেহেতু তিনি সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কারণের জন্যই কিন্তু সরকারের কিছুটা হলেও বৈধতা পেয়েছে। তিনি ইলেকশন করেননি, এই সরকারের কোনো বৈধতা নাই, এই সরকার কোনোভাবে গ্রহণযোগ্য না। এটা অনির্বাচিত, ভোটারবিহীন, অবৈধ, যেভাবে আপনি বলেন না কেন, সেই সরকারের এরশাদ কতটা বৈধতা দিচ্ছে, কতটা কি করছে, এটা নিয়ে আলোচনা যতদূর কম করা যায় ততটা ভালো। আসলে আমার কাছে কিন্তু সরকারের ব্যাপার না, মঞ্জু ভাই যেটা বললেন যে তার অন্য কোনো পারপাস আছে, আমার কাছে কিন্তু মনে হয়েছে ওইটা তো আছেই। আরেকটা হচ্ছে দেশের মধ্যে একটা আলোচনা চলছে যে এটা ডিসেম্বর মাস, এটা বিজয়ের মাস, এটা আমাদের গণতন্ত্র স্বাধীনতা এই মাসে এসেছিল, তো এই মাসে কিছু একটা ঘটে যেতে পারে, না ঘটলে আগামী মাসে ঘটতে পারে, এই ধরনের একটা কথা আছে। আপনি খেয়াল করবেন গত বছরের 5 তারিখের আগে পরে যখন আন্দোলনটা খুব তীব্র হচ্ছে, তখন কিন্তু হঠাৎ করে উনি নমিনেশন সাবমিট করলেন। তার আগে আবার বললেন যে আমি যদি ইলেকশন করি তো লোকে থুতু দিবে, তখন থুতু বাবা হিসেবে তিনি পরিচিতি পেল। তো তার আগে যেটা ওই একেবারে সেই সামরিক শাসনের সময়, সেটা মঞ্জু ভাই ব্যাখ্যা করেছে। সেজন্য এই ভদ্রলোকের কখন কি এটা না, কোন জায়গায় তার সুবিধা, অর্থাৎ এই সরকার ফেল করতে যাচ্ছে, আরেকটা সরকার যদি আসে সেখানে কি তার প্রাপ্যটা ধরা যায় কিনা, পদত্যাগ করলে, সরকারের পতন ঘটলে, আরেকটা ইলেকশন হলে তার সেই সুবিধাটা নেওয়া যায় কিনা। বাংলাদেশের সর্বপ্রথম দেশে শুধু না সারা বিশ্বে যে দুর্নীতিবাজ হিসাবে যিনি পরিচিতি লাভ করেছিলেন, যিনি ছাত্রদের উপরে ট্রাক উঠাই দিয়েছিলেন, যার এই সামনে আপনার 6 তারিখের পতন ঘটেছিল, এই ডিসেম্বরের 6 তারিখে, সেই ভদ্রলোক কি করলেন আর কি করলেন না, এই নিয়ে কিন্তু খুব একটা মানুষের নেই। তার সবকিছুর মধ্যে এক ধরনের ষড়যন্ত্র কাজ করে, ক্ষমতায় আসা, ক্ষমতা থেকে পতন, আবার এখনো যে ক্ষমতাটা আপনি একটু আগে বললেন না, স্বামী আর স্ত্রী কি তার কথায় আসবে না কিনা, আসলে স্ত্রীকে ওখানে দিয়ে রেখেছেন তিনি আবার পরবর্তী জিনিসটা ধরতে চাচ্ছেন। এটা হচ্ছে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই সরকার যেমন দুর্নীতিবাজ, এরশাদও দুর্নীতিবাজ, এই দুইজন এই কারণে মিলিত হয়েছে এবং দুইজনই ষড়যন্ত্রের একটা অংশ। কিন্তু তিনি যে কথা বলছেন সে তো আপনাদের সুরেই কথা বললেন, এই সরকার ব্যর্থ, এই সরকার দুর্নীতিবাজ, এই সরকার প্রশ্নপত্র ফাঁস করছে, এই সরকারের ছাত্রলীগ নানা কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছে, এই জায়গাটা তো আপনাদের সুরেই কথা বললেন মনে হচ্ছে। তাহলে কি আপনাদের সাথে কি তার একটা ঐক্য বা কোনোভাবে কোনো কিছু? আমাদের সুরে না, সে বাঁচার জন্য আপনার একটু আগে তো আমি বললাম যে পরবর্তী যে ঘটনাটা আসছে, পরবর্তী যে সরকারটা আসছে, পরবর্তী যে নির্বাচনটা আসছে, পরবর্তী পরিবর্তনটা যেটা আসছে, সেখানে সে একটা জায়গা রাখতে চাচ্ছে, সেখানে সে একটা পা রাখার একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে। এই কারণেই সে এই কথাটা, এটা তো খুব পরিষ্কার, পদত্যাগকে তো আজকে না, তো উনি এই গত বছর থেকে এই কথা বলে আসছেন। এটা যেন মঞ্জু ভাই বললেন, পদত্যাগ কখনো ঘোষণা দেওয়া হয় নাকি, এটা তো আমরা দেখেছি। তার লোকজন যখন সরকারে ওই যে নির্বাচনকালীন সরকারে গেছিল, উনি কিন্তু পদত্যাগ করতে বলছিল। কে যেন একজন বলছিল যে শেখ হাসিনার সঙ্গে যাওয়া যায়, কিন্তু বেরিয়ে আসা এত সহজ না। সে তো
এরশাদ সাহেব আপনি লিখে নেন, ওনাকে যদি ঠেঙেও বিদায় করে এই সরকার তাও উনি যাবে না। মানে এই টাইপের একটা ব্যক্তি। তিনি যে পরিবর্তনের কথা বলছেন যে হয়তো পরিবর্তন হতে যাচ্ছে বা পরিবর্তন হবে, সেই কারণে তিনি হয়তো বা আগাম সেই পরিবর্তিত যা গোষ্ঠী রয়েছে তাদের সাথে একটা সুর মিলানোর কথা বলছেন। তো সেই পরিবর্তনের আভাস তিনি কিভাবে পাচ্ছেন বলে মনে হয়? এই পরিবর্তনের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। যে পরিবর্তনের জন্য 20 দল বা সিপিবি বা গণফোরাম যে একটা গণতান্ত্রিক গ্রহণযোগ্য মানে সবার অংশগ্রহণ একটা নির্বাচনের কথা বলছে, ওই অংশের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। যদি ওটি ঘটে তখন তার কি হবে? এই জন্যে ওখানে একটা জায়গা সে রাখতে চাচ্ছে। সে গণতন্ত্রে বিশ্বাস করে না, সে এক নম্বরে স্বৈরতান্ত্রিক। দুদুভাই আসলে সেটি জানি না, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। এরশাদ আসলে শেষ বলে কথা আছে, আবার কার সাথে যায় কি হয় সেটি জানি না। শেষ বলে একটা কথা যে নেই, এটা একটা সুবিধাবাদী কথা একটা আছে। কিন্তু আমাদের দেশে গণতন্ত্রের সঙ্গে যারা থাকতে চান তাদের কখনো কখনো পদশৃঙ্খল ঘটে না, সেটা আমি বলবো না। তবে এরশাদের সঙ্গে অন্য রাজনীতিবিদদের বা অন্য সংগঠনের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। না, তুলনা না হোক, কিন্তু আমি জানি না সেটা অদূর ভবিষ্যতে কি ঘটে। এরশাদ কি আবার অন্য কারোর সাথে জোট করে কিনা, আসে কিনা সেটি জানি না, পরবর্তীতে আমরা দেখব। আমি মঞ্জুর হাসান খান আপনাকে দিয়ে শেষ করতে চাই, যেটি আজকে টিআইবি বলেছে এবং এরশাদও বলার চেষ্টা করেছে যে দুর্নীতির কথা বলেছে, এর পরিত্রাণের উপায় কি? আমাদের রাষ্ট্র সরকার কিভাবে আমাদের এই 16 কোটি মানুষকে একটা আস্থার জায়গায় আনতে পারবে? যেটি দুদুভাই বলেছেন 5 জনের নির্বাচন একটা অবৈধ নির্বাচন ছিল, জনগণ তাদের সমর্থন ছিল না, নির্বাচনে ভোট দিতে যায়নি। এই আস্থার জায়গাটা তৈরি করার জন্য আমাদেরকে কি করণীয় দরকার? আপনার এই উপদেশটা কি হতে পারে? আমাদের দেশের সমাজে রাজনীতিতে অনেকে বলে ধনিক শ্রেণী, আমি বলতে চাই না। আমাদের ধনিক শ্রেণীর মধ্যে এন্টারপ্রেনার শ্রেণী আছে, যারা উদ্যোক্তা শ্রেণী, যারা শিল্প ও কারখানা সৎ ব্যবসা করে তারা পয়সা উপার্জন করছে, মুনাফা করছে, তাদের অনেক টাকা পয়সা হয়েছে, এই একটা এন্টারপ্রেনার ক্লাস আছে। আরেকটা আছে যারা সম্পূর্ণ লুটপাট করে, দুর্নীতি করে, ঘুষ খেয়ে, বিদেশি সম্পদ লুট করে, অন্যের সম্পদ গ্রাস করে, ব্যাংক থেকে লোন নিয়ে সেটা শোধ না করে তারা একটা বিপুল সম্পদ গড়ে তুলেছে এবং এটা বিভিন্ন জায়গায় সমাজে ছড়িয়ে আছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ছড়িয়ে আছে। এরাই এখন সমাজ এবং রাজনীতির নিয়ন্ত্রক হয়ে গেছে এবং এটা একটা বিশাল শক্তি হয়ে গেছে। এই শক্তির বিরুদ্ধে আসলে একটা গণজাগরণ সৃষ্টি হবে। সেই গণজাগরণ কখন কিভাবে হবে সেটা হয়তো পারছে না। আমরা তো সেটার বিরুদ্ধে, যেমন কমিউনিস্ট পার্টি, আমরা এটার বিরুদ্ধে ফাইট করছি, লড়াই করছি, কিন্তু আমরা সেই জায়গায় আন্দোলনটাকে সেই জায়গায় নিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। বা আমাদের এখানে অন্যান্য যারা গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি, তাদেরকে যে আমরা ঐক্যবদ্ধ করে একটা মানুষকে একটা আস্থার জায়গায় নিয়ে আসবো, যে মানুষ বলবে যে না হ্যাঁ এরা পারবে, এই ধরনের, সেটা হচ্ছে না। যেটা ধরেন গণজাগরণ মঞ্চের মধ্যে দিয়ে একটা ক্লিক করেছিল, ব্যাপক একটা জাগরণ কিন্তু সৃষ্টি হয়েছিল। বা আপনি যদি আরব দেশগুলিতে বলেন যে সেই সময় যে আন্দোলন তারা হয়েছে, আরব বসন্ত, সেগুলির মধ্যে সাধারণ মানুষ কিন্তু চলে এসেছিল। ভারতেও আমরা একটা দেখেছি একটা সময় যখন এটা নিয়ে বিশাল আন্দোলন হয়েছে। সেটা আমাদের এখানে কিন্তু সেই আন্দোলন হবে, সেটা নানানভাবে হতে পারে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে একটা শক্তি ডেভেলপ করবে, যেই শক্তি এই লুটেরা যে সিন্ডিকেট সেটাকে ভেঙে চুরমার করে দিয়ে একটা দেশকে একটা নতুন জায়গায়। আমি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। একটা গণজাগরণের কথা বলে শেষ করেছেন। গণজাগরণ হোক, সেটা দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে সেই গণজাগরণের প্রত্যাশা করি। দর্শক, প্রাণফোটো নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে, অন্য কোনো অতিথির সঙ্গে দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভীষণ ভালো থাকুন।